আসসালামু আলাইকুম। শুধুমাত্র থিওরিটিক্যাল মোটিভেশন পড়ে বা শুনে ব্যবসা করতে যাওয়া বা উদ্যোক্তা জীবনকে বেছে নেওয়া ক্যারিয়ারগুলোর মধ্যে বা ক্যারিয়ার ডিসিশনের মধ্যে সবচেয়ে রিস্কি ডিসিশন হচ্ছে এটা। স্যাড বাট ট্রু, এই জিনিসটা আমার দ্বারা হয়েছে এবং আই এম রেসপন্সিবল ফর ইট। আমার আজকের এই ভিডিওটা বিগত 4 বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি। আমি যত ভিডিও বানিয়েছি সবগুলো ভিডিওর চেয়ে একটা ব্যতিক্রমধর্মী ভিডিও হতে যাচ্ছে। বেশ কিছু ইনসাইটস এবং বেশ কিছু ব্রেকডাউন এখানে আমি করার চেষ্টা করব বেসড অন মাই লাইফ এক্সপিরিয়েন্স, মাই এন্টারপ্রেনারশিপ লাইফ এক্সপিরিয়েন্স। যে জিনিসগুলো আসলে করা উচিত না একজন উদ্যোক্তার, এবং করলেও কিভাবে ম্যানেজ করা উচিত, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাইট নাও কোন পরিস্থিতিতে আছি সেটার চেয়ে বড় কথা হচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কিভাবে বের করা যেতে পারে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আমি এখন যেখানে আছি আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। বিগত 4 বছর ধরে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, যারা আমার ভিডিও দেখেন তারা অলরেডি জানেন যে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু কনসার্ন থাকি। আজকের ভিডিওর মতো ব্যাকগ্রাউন্ড মনে হয় কেউ দেখেন নাই। স্যাড বাট ট্রু, এটাও স্যাড বাট ট্রু যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নিয়ে অল্টারনেটিভ বা অপশন চিন্তা করার মতো বাস্তবতাটা বা পরিস্থিতিটা এখন আমার নাই। আমি এখন যেখানে আছি, বসে আছি, এটা আমার একজন ওয়েল উইশার বড় ভাইয়ের অফিস। তো এখানে আমার কাজ করতে হয়, এখানেই আমি নাইট স্পেন্ড করি, এখানেই আমি থাকি, সোজা কথা। তো প্রশ্ন আসতে পারে বা মনে হচ্ছে হয়তো যে আমার যদি কাজ থাকে, আমার যদি ব্যবসা থাকে, আমার যদি কোনো উদ্যোগ থাকে, তাহলে আমি কেন নিজের জায়গা ছেড়ে আরেকজনের জায়গায় বসে ভিডিও বানাচ্ছি। আলোচনার মাঝখানে এই জিনিসগুলো চলে আসবে। যেটা বলছিলাম যে জাস্ট থিওরিটিক্যাল মোটিভেশন শুনে পড়ে উদ্যোক্তা হতে চাওয়াটা শুধু নিজের জন্য রিস্কি না, নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস, সারাউন্ডিংস সবার জন্য রিস্কি একটা বিষয়। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিছু জিনিস বলবো। আপনারা হয়তো অনেকে জানেন আমার যে উদ্যোগগুলো ছিল বা এখনও যেগুলো মৃতপ্রায়, যেগুলোকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি আমি বাই দ্য হেল্প অফ অলমাইটি আল্লাহ। আমি ব্লগিং বিজনেস করতাম অনেক ভালোভাবে, করছি এখন দুর্বলভাবে। আমি বিভিন্ন ডিজিটাল সার্ভিস প্রোভাইড করছি এখন, কিন্তু দুর্বলভাবে। আমি একটা লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতাম। বেশ কিছুদিন আগে, প্রায় মাস 2 আগে, লার্নিং বাংলাদেশ নামে বাংলাদেশের একটা প্রমিনেন্ট লার্নিং প্ল্যাটফর্ম আছে, সাব্বির আহমেদ ভাইয়ার একটা ভিডিও দেখছিলাম। ওখানে ভাইয়া বলছিলেন যে একজন ঋণগ্রস্ত মানুষের অবস্থা বা পরিস্থিতি কি হতে পারে, কেমন হতে পারে, এবং সেখান থেকে সে কিভাবে উত্তরণের জন্য চিন্তা করতে পারে, সব কিছু নিয়ে ভাইয়া আলোচনা করছিলেন ওই ভিডিওটা আমি দেখেছি। এবং একজন উদ্যোক্তার কিছু ভুল স্টেপ কি করতে পারে বেসড অন মাই লাইফ এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বলছি। নাম্বার 1, তার পারিবারিক যে সম্পর্কগুলো আছে সে সম্পর্কগুলো নষ্ট হতে পারে। 2, তার খুব কাছের মানুষ তাকে ছেড়ে চলে যেতে পারে। 3, তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন একেবারে ভেঙে যেতে পারে। 4, সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা, সে ঋণগ্রস্ত হয়ে যেতে পারে। 5, সকল ধরনের সুযোগ সুবিধা থেকে সে বঞ্চিত হতে পারে। এবং 6, মানুষের যে আস্থার জায়গাটা সে দিনে দিনে তৈরি করে, তার উদ্যোক্তা জীবনের কিছু ভুলের জন্য এই ট্রাস্টটাও ভেঙে যেতে পারে। স্যাড বাট ট্রু, এটাও এই সবগুলো সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, অ্যান্ড আই এম রেসপন্সিবল ফর এভরিথিং। এর সাথে আরও একটা জিনিস খুব বেশি ইম্পর্ট্যান্ট, সে দিনে দিনে
যত সময় যেতে থাকে, যত তার উপর প্রেশার বাড়তে থাকে, টেনশন বাড়তে থাকে, সে শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স বা সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এই যে 6টা পয়েন্টের কথা বললাম, পয়েন্ট নাম্বার 1, তার একটা ভুল ডিসিশনের জন্য তার যেই সম্পর্কগুলো আছে, তার যে পারিবারিক সম্পর্কগুলো আছে, এগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। I'm extremely sorry for the interruption because আমি যেখানে আছি ওইখানে একটা ক্লাস চলছে, আমার যে ভাইয়া আছেন ওনার ক্লাস চলছে, তো ওনার ক্লাস থেকে একজন বের হয়ে জাস্ট আমার সামনে দাঁড়ায় ছিল। যাই হোক, যেটা বলছিলাম যে পারিবারিক সম্পর্ক ভেঙে যেতে পারে যখন কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। সেটা শুধু তখন আর একার উপর থাকে না, সেটার ইফেক্টটা আশেপাশের সব মানুষের উপর পড়ে এবং একজন মানুষের সবচেয়ে কাছেই থাকে তার পরিবারের মানুষগুলো। যখন দেখা যায় যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ব্রেকডাউন হয়, তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস আগের মতো থাকে না, সে যখন তার লিভিং কস্টটাকে কাট করতে চায়, সে যখন তার লাইফ স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারে না, তখন স্বাভাবিকভাবেই দিনের পর দিন পরিবারের মানুষকে এটা প্রভাবিত করবে, নেতিবাচকভাবেই করে। এবং এটা খুব স্বাভাবিক, পরিবারের মানুষজন এটার জন্য কোনোভাবেই দায়ী না, যে করে সেই এই জিনিসগুলোর জন্য রেসপন্সিবল থাকে, উইচ আই হ্যাভ বিন সাফারিং। আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জিনিসটা বললাম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা কেন হচ্ছে? এই জিনিসটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ব্রেকডাউন বা ব্রোক হয়ে যাওয়ার কারণে। ভুল সিদ্ধান্ত ফিনান্সিয়ালি কিভাবে একটা মানুষকে বা একজন উদ্যোক্তাকে ভেঙে দিতে পারে। আমার কাছে আমার বিগত সময়গুলোর অভিজ্ঞতার আলোকে যেটা মনে হয় যে একটা উদ্যোগ বা একটা ব্যবসা ইতিমধ্যে যা করেছে, একটা শর্ট টাইমের মধ্যে যা করেছে সেটা, আর নেক্সট ফিউ মান্থস অর ইয়ার্সে যা করতে পারে সেটা, এই দুইটা কিন্তু রাত দিন তফাৎ। কেউ যদি একটা ছোট সময়ের মধ্যে সে কি করেছে সেটার উপর ভিত্তি করে নেক্সট 4 ইয়ার্সে, 3 ইয়ার্সে বা 5 ইয়ার্সে আমি এই জিনিসটা করব চিন্তা করে, এবং সেই চিন্তার কারণে সে যদি এখানে এই বিজনেসে বা এই উদ্যোগে যদি সে ক্রাউড ফান্ডিং করে, ইনভেস্টমেন্ট নেয়, টাকা পয়সা বিনিয়োগ করে, খুব রিস্কি একটা সিচুয়েশন থাকে ওইটা। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশনে অফকোর্স অনেক বিজনেস, অনেক উদ্যোগ বেড়ে উঠছে, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে অলরেডি একটা ব্যবসা কত বছর ধরে করা হচ্ছে, একটা উদ্যোগ কত বছর ধরে কনসিস্টেন্টলি চলছে, সেটা আগে দেখা উচিত। কারণ একটা ব্যাপার খুব সচেতনভাবে কনসার্নে রাখা উচিত। কেউ যখন তার নিজের বিজনেসে 5 টাকা ইনভেস্ট করবে, তাকে আরও 5 টাকা বানানোর মতো অ্যাবিলিটি তার থাকতে হবে, এবং সে যে আরও 5 টাকা বানাচ্ছে, এই 5 টাকা থেকে কি 2.5% মানে 50% তার এবং 50% ইনভেস্টরের না। এই 5 টাকা থেকে যে নতুন করে 5 টাকা উৎপাদন হইল, সেই 5 টাকা থেকে প্রথম যে কস্টটা, সেটা হচ্ছে মূলধনের 5 টাকার পর আরও যে অতিরিক্ত 5 টাকা তৈরি হচ্ছে, এইটার তো একটা ম্যানুফ্যাকচারিং কস্ট আছে, তাই না? এই কস্টটা কিন্তু মূলধনের 5 টাকা থেকে যাওয়ার পাশাপাশি যেই রেভিনিউ অ্যানাদার 5 টাকা জেনারেট হচ্ছে সেখান থেকে যাবে। এরপর যেই অংশটা থাকবে সেইটা সে হাতে পাবে একজন উদ্যোক্তা, এবং যখন তার রিটার্নের টাইম আসবে, তাকে কিন্তু তার ওই যে প্রথম 5 টাকা, এই 5 টাকা সহ সে যেই 5 টাকা বানিয়েছে সেখান থেকে একটা সার্টেন পোর্শন যোগ করে তাকে ফেরত দিতে হবে। এইটা যখন সে করতে না পারবে, তখনই কিন্তু একজন ব্যবসায়ী বা একজন উদ্যোক্তা দিনের পর দিন ঋণগ্রস্ত হয়ে যাবে। স্যাড বাট ট্রু, যে জিনিসটা, যেই পরিস্থিতিতে আমিও পড়েছি, এবং এই পরিস্থিতির জন্য আমি আসলে রেসপন্সিবল, নো ডাউট টু সে। এবং এখান থেকে কিভাবে ফরওয়ার্ড হওয়া যাবে সেই রাস্তাটাও আসলে আমারই খুঁজতে হবে। অনেক উদ্যোক্তার হয়তো এই ধরনের প্রবলেমগুলো হয়।
যখন একজন মানুষ এভাবে দিনের পর দিন ঋণগ্রস্ত হয়ে যায়, তখন কিন্তু প্যারালালি অনেকগুলো জিনিস তার সাথে চলে আসে। তার প্রেশার বেড়ে যায়, তার ওয়ার্কলোড হয়তো বেড়ে যায়, তার শারীরিক অবস্থা খারাপ হতে পারে, মানুষের তার উপর যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টটা ভেঙে যায়। কারণ এটা স্বাভাবিক, এখানে মানুষের আসলে কোনো দোষ নাই। দিনের পর দিন সে যখন একটা জিনিস চেষ্টা করতে থাকবে, যখন সে আসলে পারবে না, তার সাথে সম্পৃক্ত যে মানুষগুলো আছে তাদের তো কোনো দোষ নাই, তারা কি করতে পারে, তাই না? তাকে অবিশ্বাস করা ছাড়া তাদের যদি আর কিছু করার থাকতো তারা হয়তো সেটা করতো, কিন্তু তাদের তো এটা ছাড়া করার কিছু নাই। যা করার আছে সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যে আসলে সিচুয়েশনে পড়েছে তাকেই আসলে সামনে ফরওয়ার্ড হওয়ার জন্য অনেক কিছু করতে হয়। এই যে সব কিছু, এই সব কিছুর গোড়াটা কি? এই সব কিছুর গোড়াটা হচ্ছে যে না জেনে না বুঝে একটা উদ্যোক্তা জীবনে ঝাঁপ দেওয়া, কিছু ডিসিশন নেওয়া, যেই ডিসিশনগুলো ব্যবসার ফরে যায় না বা ব্যবসাকে ফেভারেবল সিচুয়েশনে নেয় না, তাই তো? কেন হয় এটা? এটা হয় জাস্ট বিকজ অফ যখন মানুষ শুধুমাত্র থিওরির উপর চিন্তা করে। যেমন আমি এখন আমার কথাটা যদি বলি, আমার ব্লগিং বিজনেস, আমার সার্ভিস সেলিং বিজনেস, এই বিজনেসগুলোকে আমি সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু ইনভেস্টমেন্ট ম্যানেজ করছিলাম, বেশ কিছু ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমার এটা করা হয়েছে। যেইভাবে আমার বিজনেসগুলোকে আমি পরিণত করার চিন্তা করছিলাম, জিনিসগুলো সেভাবে রান করে নাই, এবং রান না করার কারণে যত দিন যাচ্ছে, যত দিন গেছে, আমার উপর কিন্তু এই ফিনান্সিয়াল প্রেশারগুলো বাড়ছে বাড়ছে বাড়ছে। হ্যাঁ, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কি করা লাগবে সেটা খুঁজে বের করা সম্ভব আল্লাহ যদি চায়, কিন্তু এই যে এই মধ্যবর্তী সময়টাতে যে প্রেশারটা, এটা একটা এনর্মাস প্রেশার। আমার বিগত 6 মাস আগের যেই ফেসবুক পোস্টগুলো আছে, এগুলো দেখলে হয়তো অনেকে বুঝতে পারবেন যে প্রেশারটা এত বেশি হয়ে গেছে আমার, যে আমি শারীরিকভাবে রীতিমতো অসুস্থ হয়ে গেছিলাম। এখন ওষুধ চলমান দেখে সেটা মিনিমাইজ অফ সিচুয়েশনে আছে। যাই হোক, আল্লাহর ইচ্ছা। একজন ঋণগ্রস্ত মানুষের কি কি পরিস্থিতি হয় বা কি কি বাস্তবতা তার সামনে আসে, এগুলোর সামনে পড়ছি দেখে আমি বুঝতে পারছি কি হয়। যেমন একজন ঋণগ্রস্ত মানুষ প্রথমেই যেটা হারায় সেটা হচ্ছে পারিবারিক সম্পর্ক, উইচ আই হ্যাভ বিন ফেসিং। একজন ঋণগ্রস্ত মানুষ এরপরে যেটা হারায় সেটা হচ্ছে তার অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস, উইচ আই হ্যাভ বিন ফেসিং। একজন ঋণগ্রস্ত মানুষ এরপর যেটা হারায় সেটা হচ্ছে তার অ্যাসেট, উইচ আই হ্যাভ বিন ফেসিং অলসো। রাইট নাও আমার অ্যাসেট বলতে কি আছে জানেন? আমি যে ভিডিও করছি যে ক্যামেরাটা দিয়ে, এই ক্যামেরাটা আর আমার একটা ল্যাপটপ আছে, সর্বসাকুল্যে এই দুইটা জিনিস হচ্ছে আমার অ্যাসেট। আরেকটা অ্যাসেট আছে, সেটা হচ্ছে এই যে আমি যেই বয়াটা দিয়ে সাউন্ড ইনপুট দিচ্ছি, ভয়েস ইনপুট দিচ্ছি, এই তিনটা জিনিসই আমার অ্যাসেট। সবচেয়ে বড় অ্যাসেট যেটা এখন আমার আছে সেটা হচ্ছে আমার আত্মবিশ্বাস এবং সব কিছু মেনে নেওয়ার মতো একটা ক্ষমতা। এই কয়টা জিনিস নিয়ে কতটুকু সামনে আগানো সম্ভব অথবা কিভাবে আগানো সম্ভব, আমি সেই জিনিসটা একটু ব্রেকডাউন করার চেষ্টা করি। হ্যাঁ, দেখেন, আমি আমার লিভিং কস্ট কাট করছি। কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু আমি এখন সেই বিলাসিতাটা করতে পারবো না, সেই এক্সপেন্সটা করার মতো অ্যাবিলিটি আমার নাই, সো লিভিং কস্ট কাট করার চেয়ে ভালো আর কোনো প্রসেস বা মেথড এখন আমার হাতে নাই। লিভিং কস্টটা আমি কিভাবে কাট করলাম দেখেন, আমার রাইট নাও যেই কাজ আছে সেই কাজের প্রেক্ষিতে বলা যায় যে ফেব্রুয়ারি মাস যেহেতু রানিং, আমি একটা অর্গানাইজেশনকে বেশ কিছু এআই কন্টেন্ট জেনারেট করে সাপ্লাই দিই।
এই সার্ভিসটা দিচ্ছি এবং এইটার বিনিময়ে তারা আমাকে রেমুনারেশন দিচ্ছে। তো এখন পর্যন্ত যে পরিমাণ কাজ আমার এই মাসে করা হয়েছে এইটা সব মিলিয়ে 6,000 টাকার কাজ। হ্যাঁ, সো 6,000 টাকা দিয়ে এখন আমাকে কি করতে হবে? আমাকে সারভাইভ করতে হবে। এখানে সারভাইভের জন্য দেখেন কতগুলো ফ্যাক্টর আছে। আমাকে প্রথমেই চিন্তা করতে হচ্ছে আই লেফট মাই ফ্যামিলি ফার্স্ট অফ অল যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমার তো একটা অ্যাকোমোডেশন দরকার। আমাকে সবচেয়ে লোয়েস্ট অ্যাকোমোডেশনটা খুঁজে বের করতে হয়েছে। আমি ঢাকা শহরে থাকি, ঢাকায় থাকি। ঢাকা শহরকে শহর বলে আসলে ঢাকাকে গ্লোরিফাই করার কিছু নাই। ঢাকায় পার নাইট আপনি যদি স্টে করতে চান বা স্পেন্ড করতে চান, এখানে সদরঘাটে বোর্ডিং আছে। যেই বোর্ডিংয়ে আপনি যদি একদম টানা ইয়ের মতো থাকেন, ফ্লোরিং করে থাকেন, পার নাইট 50 টাকা লাগবে। আর আপনি যদি একটা কেবিনে থাকেন তাহলে আপনার পার নাইট 120 টাকা লাগবে। আমার জানার মতে ঢাকায় লোয়েস্ট লিভিং কস্ট এইটাই। এছাড়া কারওয়ান বাজারে আছে, কারওয়ান বাজারে যে চালের আড়ত আছে, ওই চালের আড়তের উপরে 2 তলায় আছে, বাট ওইখানে আসলে থাকাটা বিট টাফ। যারা কখনো থাকে নাই তাদের জন্য থাকাটা একটু টাফ হয়ে যায়। ওখানে সিন্ডিকেট থেকে শুরু করে সব কিছুই আছে। তো ওইখানে 30 টাকায় থাকা যায় প্রতি রাত। কিন্তু রাইট নাও আমার জন্য যে জিনিসটা ফেভারেবল সেটা হচ্ছে একেবারেই লিভিং কস্ট জিরোতে নিয়ে আসা। যখনই চিন্তা করলাম যে লিভিং কস্ট আমি জিরোতে কীভাবে নিয়ে আসতে পারি, তখনই আমার দেখতে হলো যে আমার আশেপাশে এমন কোনো ওয়েল উইশার আছে কিনা যে আসলে আমাকে এই অপরচুনিটিটা দিতে পারে। এবং রাইট নাও আমি এখন যেখানে আছি সেটা এমনই একটা জায়গা যেখানে আমার লিভিং কস্ট জিরো, আমার নাইট স্পেন্ডের কস্ট হচ্ছে জিরো। সো এখান থেকে আমি রিলিজ পাইছি। আমি কিন্তু একটা প্ল্যান বলার চেষ্টা করছি, আমি আসলে যেভাবে আমার কারেন্ট সিচুয়েশনটাকে রিকভারি করছি। এরকম সিচুয়েশন অনেকের আসতে পারে, আল্লাহ না করুক। যদি আসে, ভেঙে না পড়ে এইভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে চিন্তা করলে হয়তো ইভেন যারা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো অনুমান বাজ করতে পারছেন না কোন ধরনের ফিনান্সিয়াল প্রেশারের মধ্যে আসলে আমি যাচ্ছি। যারা আসলে আমাকে ভরসা করে, আমাকে ট্রাস্ট করে আমার সাথে আমার উদ্যোগগুলোতে আমার সহযোদ্ধা বা সহযাত্রী হয়ে সামনে আগায় যাওয়ার চেষ্টা করছে আমার সাথে, তারা কি পরিমাণ প্রেশারে আছে, তাদের সাথে আমি কি পরিমাণ প্রেশারে আছি, এটা আসলে না বললে বোঝার কথা না। যাই হোক, আল্লাহ আমাদের সবার আগত দিনগুলোকে সহজ করে দিক, দোয়া করবেন, আমিও দোয়া করি। যেটা বলছিলাম, আমি আমার লিভিং কস্টটাকে কাট করছি। সো যখন কেউ উদ্যোক্তা জীবনকে বেছে নেবেন বা ব্যবসায়ী হওয়ার চেষ্টা করবেন, প্রথমত তাকে লিভিং কস্ট কাট করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। যদি নতুন করে কোনো কিছু শুরু করতে চান, প্রথমেই দেখতে হবে যে ডু ইউ হ্যাভ এনি ওয়েল উইশার্স অ্যারাউন্ড ইয়োর সেলফ, যারা আপনাকে এই অপরচুনিটিটা করে দেবে। সেটা হতে পারে আপনার রিলেটিভ, সেটা হতে পারে আপনার ফ্রেন্ড, সেটা হতে পারে যে কোনো একজন আপনার ওয়েল উইশার, যে কেউ। নাম্বার 1। সেকেন্ড, একজন মানুষের সারভাইভের জন্য দরকার হচ্ছে ফুড। ঢাকায় আপনি যদি অ্যাটলিস্ট খেয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে চান বা দাঁড়ায় থাকার মতো, বসে থাকার মতো একটা শারীরিক শক্তি নিয়ে চলতে চান, অ্যাটলিস্ট আপনার ডেইলি 120 টাকা দরকার, অ্যাটলিস্ট 120 টাকা। সো আমার যেহেতু এখন পর্যন্ত আমি ওই অর্গানাইজেশনের জন্য 6,000 টাকার কাজ করছি, নেক্সট 30 ডেজ আমি যদি 120 টাকা করে পার ডেতে স্পেন্ড করি আমার ফুডের জন্য, তাহলে 3 বারং 3600 টাকা কিন্তু আমার চলে যাচ্ছে অলরেডি। আচ্ছা, এখানে একটা কথা আছে, রোজার মাস আসন্ন, কিন্তু রোজার মাস হইলেও কিন্তু দেখবেন 120 টাকার নিচে আপনি নামতে পারবেন না। কারণ রোজার মাস ছাড়া নর্মাল ডেগুলোতে আপনি 3 বেলা খাবেন, রোজার মাসেও কিন্তু আপনাকে ঘুরে ফিরে 3 বেলায় খেতে হবে। আপনি ইফতার করবেন, সেহরির আগে একবার হয়তো খাবেন, সেহরিতে একবার খাবেন। সো এখানে 120 টাকার নিচে আর কমানো সম্ভব না লিভিং কস্টটা, ফুড কস্টটা। সো নেক্সট 30 ডেজের জন্য আমার 3600 টাকা হচ্ছে আমার খাবারের জন্য বরাদ্দ।
আমার বাকি থাকে হচ্ছে 2400 টাকা। এখন কথা হচ্ছে এই 2400 টাকার মধ্যে কি কি আছে দেখেন। এই যে আমি কন্টেন্ট বানাচ্ছি, স্টিল আমি কন্টেন্ট বানাচ্ছি এই সিচুয়েশনে থেকেও আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার মতো যে সিচুয়েশন, এর চেয়েও খারাপ সিচুয়েশনে মানুষজন আছে বা থাকতে পারে। আল্লাহ সবার আগামী দিনগুলোকে সহজ করে দিক। কন্টেন্ট বানানোর জন্য কিন্তু আমার দরকার ইন্টারনেট। সো যদি আমি মোবাইল ডাটা ইউজ করি তাহলে আমাকে প্রতি 3 দিনে 99 টাকা বা আমি 100 টাকাই ধরতে পারি আমাকে স্পেন্ড করতে হচ্ছে প্রতি 3 দিনে 100 টাকা। সো আপনি যদি 1 মাসকে 10টা স্লটে ভাগ করেন তাহলে প্রত্যেক স্লটে 100 টাকা করে আমার কিন্তু 1000 টাকা ইন্টারনেটের পিছনে চলে যাচ্ছে মান্থলি। তো 2400 টাকা থেকে আরও 1000 টাকা চলে গেল, থাকলো বাকি 1400 টাকা। আচ্ছা, এই 1400 টাকা থেকে আবার আমাকে কি করতে হবে? আমার কিছু ডেইলি নেসেসিটিস আছে, যেমন আমাকে দাঁত ব্রাশ করতে হবে, আমাকে কোথাও যেতে হইতে পারে। এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য রেস্ট অফ দ্য 1400 টাকা রয়ে যাবে। আমার চুল বড়, এই চুলটা কাটতেও আমার 120 টাকা লাগবে। সো আমি চিন্তা করছি এভাবে, যেহেতু রাইট নাও আমার 120 টাকা চুলের পেছনে আমি স্পেন্ড করতে পারবো না, আমি কি করতে পারি? 120 টাকাকে আমি ভাগ করি 6 দিয়ে। কেন 6 দিয়ে? বিকজ অফ হচ্ছে আমার চুলটা যেহেতু বড়, গোসলের সময় আমার চুলটাকে ওয়াশ করতে টাকা লাগে, 6 টাকা লাগে সাবান খরচ বা শ্যাম্পু খরচ যেটাকেই বলেন। সো 120 টাকা দিয়ে আমি 20 দিন কিন্তু চলতে পারবো। 20 দিন ঠিক না, 20টা টার্ম। প্রতিদিন তো আর মানুষের, ছেলে মানুষের আর এই হেয়ার ওয়াশের কিছু থাকে না। হয়তো আমি 40 ডেজ চলতে পারবো 120 টাকায় আমার এই বড় চুল নিয়ে। বাট আমি প্ল্যান করছি যখন টাকা আসবে হাতে আমি চুল কেটে ফেলবো। তো এটা একটা মেইনটেনেন্স, এটা এখন যেটা আমি এফোর্ড করতে পারছি না। যাই হোক, তো যখন আপনি এরকম একটা ট্র্যাপে পড়ে যাবেন, আল্লাহ না করুক, আমি আমার থেকে বলছি, যখন এরকম একটা ট্র্যাপে আমি পড়ে গেছি, আমার আসলে এখন এইভাবে চিন্তা করা ছাড়া কোনো উপায় নাই। এবং আমার যেটা মনে হয় যে সফল উদ্যোক্তা জীবন বা সফল ব্যবসায়িক জীবন এইভাবেই, এই চিন্তার মাধ্যমেই সূচনা হতে পারে। কারণ আমি ভুল করে এখন যে স্টেজে আসছি, আমি এখন বুঝতে পারছি আসলে আমার কি কি করণীয় ছিল, কি যা করছি কোনগুলো করা ঠিক হয়নি। হ্যাঁ, আরও কিছু বিষয় থাকে, যেমন কেউ যখন ব্যবসায়িকভাবে এরকম খুবই বাজে সিচুয়েশনে পড়ে যায়, আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন যে আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। আমার নিজের একটা অফিস ছিল, আমার একটা অ্যাকোমোডেশন ছিল, আমার বেশ কিছু ফ্যাসিলিটিস ছিল, আমার খুব ভালো একটা মাইক্রোফোন ছিল, আমার ক্যামেরাটা খুব ভালো ছিল, আমার এডিটিংটা বেশ ভালো ছিল, এডিটিং প্যানেলের যে কাজগুলো দেখলে বুঝবেন খুব ভালো ছিল। এগুলোর কিছুই এখন আর আমার নাই। কেন? বিকজ অফ ওই যে আমার ঋণের চাপগুলো, ওইগুলোকে মিনিমাইজ করার জন্য মাঝে মধ্যে আমার অ্যাসেটও কিন্তু আমার ছেড়ে দিতে হয়েছে। যেহেতু আমি ব্লগিং বিজনেস করতাম, ব্লগগুলো ম্যাচিওর হওয়ার আগেই আমার কিন্তু বেশ কিছু ব্লগ সাইটকে বিক্রি করে দিতে হয়েছে। এবং ওগুলো কিন্তু আমার মূলধন ছিল, বলতে গেলে আমার অ্যাসেট ছিল। আমি 30,000 টাকা দিয়ে কন্টেন্ট লিখছি, ওইটাকে আমার ডিভ্যালুয়েশনে বিক্রি করে দিতে হয়েছে। হয়তো এরকম অ্যাভেলেবল ব্লগ সাইটের ক্ষেত্রে আমার এটা হয়েছে। ইভেন আমার একটা ল্যাপটপ, যেটা আমার কাজের জন্য সবচেয়ে এসেনশিয়াল জিনিস, এটাও আমার বিক্রি করে দিতে হয়েছে বিকজ অফ বুঝতেই পারতেছেন, এটার ভাষায় প্রকাশ না করি। তো যখন আমার ইনস্ট্রুমেন্ট আমার কাছে নাই, টুলটা আমার কাছে নাই, তখন আমার কি করতে হচ্ছে? আমাকে আমার কাজের সাথে, আমার কাজের কোয়ালিটির সাথে স্যাক্রিফাইস করতে হয়েছে। রাইট নাও আমার কাছে যে ল্যাপটপটা আছে, এটাও আমার এই যে ভাইয়ার ইয়েতে বসে আছি, ওনার কাছ থেকেই ম্যানেজ করছি আর কি। যাই হোক, এই যে বাস্তবতাগুলো এবং এই যে পরিস্থিতিগুলো, এই সব কিছুর জন্য কিন্তু রেসপন্সিবল আসলে আমি, অন্য কেউ না। আবার একই সাথে এটাও ঠিক, এই বাস্তবতা থেকে বা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যা করতে হবে সেটারও জন্য কিন্তু রেসপন্সিবল আমি নিজে। আমি যদি ব্যর্থ হই
তাহলে আমার আশেপাশের সবগুলো মানুষকে নিয়ে আমি ব্যর্থ হয়ে যাব। আল্লাহ যেন এই জিনিসটা আমার মাধ্যমে অন্তত না করায়। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সূরা নাজমের কিন্তু 2টা আয়াত আছে। আয়াত নাম্বারটা আমার মনে নাই। প্রথমটা হচ্ছে, মানুষ কি তাই পায় যা সে চায়, এবং এর কিছু পরের আরেকটা আয়াতে আছে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সো মানুষের অ্যাকিউরেট এফোর্টটা বা চেষ্টাটা, আমি এখন যেই বাস্তবতায় দাঁড়িয়ে আছি, আমার মনে হয় এখান থেকেই অ্যাকিউরেট এফোর্টটা দেওয়া সম্ভব। যখন আপনার একেবারে লিমিটেড ফ্যাসিলিটিস, আপনি যখন আর কিছুই করতে পারবেন না, তখন আপনি কি করতে পারেন, সেটাই হচ্ছে আপনার মূলধন, সেটাই হচ্ছে আপনার অ্যাসেট, যেটা রাইট নাও আমার আছে আলহামদুলিল্লাহ, কনফিডেন্স। সো এইটুকু দিয়ে কি করা যায় সেটা দেখার চেষ্টা করি। আর আমি চেষ্টা করব টাইম টু টাইম, হ্যাঁ, আমি আরও কয়েকটা জিনিস জানি যে আমার যে পটেনশিয়ালসগুলো আছে সেগুলোকে কিভাবে আনলক করা যেতে পারে। যেমন এখনকার কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আপনার কয়েকটা জিনিস খুব এসেনশিয়াল। নাম্বার 1, আপনাকে একজন ইন্টারনেট গাই হতে হবে। এটার একটা টার্ম আছে, এটাকে কি জানি বলে, নেটিজেন মোস্ট প্রবাবলি আপনাকে ইন্টারনেটের সাথে কানেক্ট থাকাই লাগবে। 2, আপনার অ্যাটলিস্ট একটা ছোট নেটওয়ার্ক হলেও থাকা লাগবে, যেখানে আপনার অন্তত 2-4 জন ওয়েল উইশার থাকে। 3, বাংলা ভাষার পাশাপাশি আপনার আরেকটা সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগবে, এবং সেই আরেকটা ল্যাঙ্গুয়েজ হিন্দি, উর্দু, অ্যারাবিক, স্প্যানিশ হলে হবে না, ইট শুড বি ইংলিশ। হ্যাঁ, কারণ আপনি যখন এটাকে যে গ্লোবাল কালচারের সাথে নিজেকে কোপ আপ করায় নিতে চাবেন, তখন উইদাউট হ্যাভিং প্রপার নলেজ ইন ইংলিশ এটা সম্ভব না এখন। আর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস, আল্লাহর উপর ভরসা রাখার, বিশ্বাসটা রাখা, আর নিজের ক্যাপাবিলিটি আর নিজের যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার সেন্স থাকা। আরও একটা জিনিস আছে, আমি যেটা খেয়াল করলাম, যখন একটা উদ্যোগ বা একটা বিজনেস শুরু করা হয়, যখন ক্রাউড ফান্ড করা হয়, ইনভেস্টরসরা যখন ইনভেস্ট করেন, তখন কিন্তু যার উদ্যোগ, সে যে 9 to 5 জবকে অপছন্দ করে বা 9 to 5 জব না করে তার ব্যবসায়িক জীবনকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে, উদ্যোক্তা জীবনকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে, এটাকে কিন্তু ইনভেস্টরসরা বা পার্টনার্সরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ, কিন্তু যখন কোনো ভুল সিদ্ধান্তের কারণে ইনিশিয়েটিভটা ব্যর্থ হয়, ব্যবসাটা ব্যর্থ হয়, তখন কিন্তু সেই পার্টনার বা ইনভেস্টরসরাই তার এই চাকরি না করাটাকে ভালো চোখে দেখে না। এটা কিন্তু তাদের দোষ না, তারা তো তার জন্যই ভুক্তভোগী, যেটা আমার সাথে হচ্ছে। আমার সারাউন্ডিংসে যারা ছিল বা আছে, তারা তো আমার জন্যই ভুক্তভোগী। সো আমাকে এইটুকু বলা ছাড়া বা এটা না বলা ছাড়া তাদের তো আসলে, তারা তো নিরুপায়, কি করবে তারা। কিন্তু এখানে আমার কথা হচ্ছে যে সম্ভব চাকরি করে ভালো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এও যাওয়া সম্ভব, কিন্তু সেটার জন্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকা লাগবে ওই প্ল্যাটফর্মে চাকরি করার। যারা দেখছেন যে আমি জার্নালিজমের সাথেও কানেক্টেড আছি, জার্নালিজম কিন্তু আমাকে রেমুনারেশন দিচ্ছে না। আমি যখন কন্টেন্ট বানাচ্ছি, আমি যখন নেটওয়ার্কিং করছি, সেটার এগেইনস্টে এখান থেকে আমার রেভিনিউ জেনারেট হচ্ছে কিছু থ্রু কন্টেন্ট। বাট ওই যে আসেন একটা ব্যাপার যে আমি একটা মিডিয়া হাউসের সাথে আছি, এখান থেকে আমাকে ইচ অ্যান্ড এভরি মান্থ রেমুনারেশন দিচ্ছে। আমি এই ধরনের মডেলে আসলে কখনো কাজ করতে অভ্যস্তই না, আমি করিই নেই কখনো, এখনও করছি না। আর এখন তো সেটা করার প্রশ্নই আসে না, কারণ এখন আমার দায়বদ্ধতার জায়গা অনেক বেশি। আমি এখন শুধুমাত্র একটা মিডিয়া হাউসে জয়েন করে মাসে 30-40 হাজার টাকা নিয়ে নিজে চলবো, এই সিচুয়েশনটাতে আমি এখন আর নাই।
কারণ আমার সাথে আরও অনেকে কানেক্টেড, যাদেরকে আমার এই জায়গা থেকে বের করতে হবে, এই ফিনান্সিয়াল ড্যামেজটাকে আমার কন্ট্রোলে আনতে হবে। এই জন্য আসলে আমি শুধু আমার নিজেকে নিয়ে ভাবতে পারছি না। যাই হোক, শুধু থিওরি পড়ে ব্যবসায়ী হতে চাওয়া, উদ্যোক্তা হতে চাওয়া, এটা টু মাচ রিস্কি একটা বিষয়। এখান থেকে বাট আমি যেই বাস্তবতার মধ্যে আছি, আমার লাইফটা এখন যেখানে এসে দাঁড়িয়েছে, এখান থেকে এটুকুই আসলে আমার বলার মতো আছে যে যখন আপনি আমার বলা যে 5টা পয়েন্ট, যে আপনাকে একজন নেটিজেন হইতে হবে, ইন্টারনেট ইউজার হইতে হবে, আপনার সারাউন্ডিংসে 2-4 জন অ্যাটলিস্ট ওয়েল উইশার রাখবেন, আপনার অ্যাটলিস্ট 2টা ডিভাইস মাস্ট থাকা লাগবে, মোবাইল আর অ্যাটলিস্ট একটা কম্পিউটার, সেটা ল্যাপটপ, ডেস্কটপ, হোয়াট এভার ইট ইজ হইতে হবে, যেটার কন্ট্রোল আপনার হাতে থাকবে, আপনি কাজ করতে পারবেন। আর হচ্ছে আপনার কনফিডেন্স। এই কয়টা যদি আপনার থাকে, আপনি শুরু করতে পারবেন। কিন্তু ইন দ্য লং রান আপনি যখন দেখবেন যে আপনার টাকার নেসেসিটি আছে, তখন উইদাউট হ্যাভিং আ ভেরি 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 গুড অ্যান্ড পারফেক্ট ফোরকাস্টিং কখনো কোনো ধরনের ক্রাউড ফান্ডিং বা কোনো ধরনের ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলোতে যাওয়া উচিত না। যদি আপনার কাছে পারফেক্ট অ্যান্ড প্রপার ফোরকাস্টিং থাকে এবং আপনার ওই বিজনেসটাকে জিরো ইনভেস্টমেন্ট বা নামমাত্র যে বিনিয়োগ আছে সেটা দিয়ে স্ট্যান্ডার্ড একটা টাইম ডিউরেশন আপনার চালানোর এক্সপেরিয়েন্স থাকে, সেটা 2 দিন হইলে হবে না, 2 মাস হইলে হবে না, 6 মাস হইলে হবে না, 1 বছর হইলে হবে না, আবার 2 বছর হইতেই হবে, ব্যাপারটা এরকম না। ব্যবসা ভেদে ডিউরেশনটা ডিপেন্ড করে আর কি। যদি থাকে তখন যে আপনি আপনার উদ্যোক্তা জীবনে এই ধরনের ফিনান্সিয়াল রিস্ক বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের দিকে যেতে পারেন। আদারওয়াইজ এই 5টা জিনিস, আমার উল্লেখ করা 5টা জিনিসকে পুঁজি করেই আপনার উদ্যোক্তা জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা উচিত। এটা যদি না হয়, তাহলে হয়তো আমি আমার জীবনের যে বাস্তবতা এখন দেখতে পাচ্ছি বা পরিস্থিতিতে এসে পড়েছি, সেই পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আল্লাহ মাফ করুক। ভিডিওটা শেষ করছি, আর আরেকটা জিনিস জানাতে চাচ্ছি যে আমি আসলে এই অবস্থা থেকে, এই বাস্তবতা থেকে কিভাবে ঘুরে দাঁড়াবো, কি মেথড আমি অ্যাপ্লাই করব। টাইম অ্যান্ড মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি কি চিন্তা করছি, এই সব কিছু আমি অ্যাজ এ টিউটোরিয়াল আমার অডিয়েন্সের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করব, যেন আমি আমার জীবনের যে বাস্তবতা দেখছি, এইটা যেন অ্যাটলিস্ট আমার সাথে যারা কানেক্টেড আছে, যে উদ্যোক্তারা কানেক্টেড আছে, তারা যেন না দেখে। আসসালামু আলাইকুম।